ফোন কলে হঠাৎ রাইসার চিৎকারে বুকটা কেঁপে ওঠে রুশানের। বুঝতে বাকি নেই রাইসা কোনো বিপদে পড়েছে। রুশান উত্তেজিতভাবে বারবার হ্যালো হ্যালো করলেও রাইসার কোনো উত্তর পেল না। রাইসার পাশে থাকা লোকটা ফোনটা কানে তুলে নিয়ে বলে, তোর প্রেয়সীকে সুস্থ ও জীবিত দেখতে চাইলে চুপচাপ রিজাইন লেটার দিয়ে নিজের অবস্থান থেকে সরে আয়, সময় 24 ঘন্টা। বলেই ফোন রেখে দেয় সে। মুহূর্তেই যেন চারপাশটা যেন অন্ধকার হতে শুরু করলো রুশানের। লোকটা ফোন রাখতেই নিলয় বলে, এবার ফোন থেকে সিম খুলে ভেঙে ফেল আর ফোনটার পাওয়ার অফ করে দে। নিলয়ের কথা মতো লোকটা চুপচাপ তাই করলো। গাড়ির ভেতরে হাত পা বাঁধা অবস্থায় কিছুক্ষণ ছটপট করেও লাভ হলো না রাইসার। কিছুক্ষণ পর হাল ছেড়ে কেঁদে দিয়ে বলে, আমি কি ক্ষতি করেছি আপনাদের? কেন আমার সাথে এমন করছেন আপনারা? ছেড়ে দিন আমায়, আমি বাসায় যাব। সামনে থেকে নিলয় একটা স্প্রে নিয়ে পেছনের লোকটাকে দিয়ে বলে, মুখের ওপর অল্প মেরে দে, এত প্যান প্যান আর ভাল লাগছে না। এদিকে অস্থিরতায় কি করবে কিছুই বুঝে উঠতে পারছে না রুশান। নিজের ভুলটা কোথায় ছিল সেটাও বুঝে উঠতে পারছে না। নিজেকে সবসময় আড়াল করেই রেখেছে, আর রাইসাকেও রেখেছে সবার থেকে দূরে। নিজের কাছের মানুষরা ছাড়া কেউই রাইসার বিষয়ে অবগত নয়। তাহলে কে রাইসার বিষয়ে জানলো, আর কেই বা তার সাথে এমন করছে? মুহূর্তেই রাজকে ফোন দিয়ে বিষয়টা খুলে বলে রুশান। একে একে চারপাশে নিজের টিমের সবাইকে ইনফর্ম করে দেয় রুশান। যেভাবেই হোক রাইসাকে যেন খুঁজে বের করে সবাই। সবার কথা কি বলবে, এই মুহূর্তে তার কি করা উচিত সেটা সে নিজেই বুঝে উঠতে সক্ষম হচ্ছে না। রাইসাকে একটা বাড়ির ভেতরে বন্দি করে রাখে নিলয়। রুশানকে যা বলার বলে দিয়েছে, এবার শুধু সময়ের অপেক্ষা। কিছুক্ষণ সেখানে অবস্থান করে নিলয়। এখানে আছে শুধু নিলয়, তার সাথে লোকটা আর রাইসা। নিলয় সেখান থেকে আসার সময় লোকটার দিকে এক পলক চেয়ে খুব শান্তভাবে বলে, যখন যা চায় তাই দিবি, ওর কোনো সমস্যা যেন না হয়। ওর কোনো প্রবলেম হলে তোকে এর জবাবদিহি করতে হবে। বলেই সেখান থেকে বেরিয়ে গেল নিলয়। এদিকে রাজ শান্তভাবে বিষয়টা নিয়ে কিছুক্ষণ ভাবলো। তার মনে কোনো উত্তেজনা নেই, কারণ উত্তেজনা নিয়ে ভাবলে সঠিক সিদ্ধান্ত নেওয়াটা খুব কঠিন। রুশান আর রাইসার বিষয় যেহেতু রিলেটিভ ছাড়া আর কেউ জানে না, সেহেতু রাইসার কিডন্যাপিং এর ব্যাপারে নিশ্চয়ই রুশানের রিলেটিভ কেউ জড়িয়ে আছে। নয়তো কোথাও হাত দিয়ে রুশানকে আয়ত্তে আনতে পারবে সেটা অপরিচিত কারো এত সহজে জানার কথা না, যদি পরিচিতদের তাদের সাথে কোনো সম্পর্ক না থাকে। রাজ এসব নিয়ে কিছুক্ষণ ভেবে তুষারকে ফোন দিল। তুষার ফোন রিসিভ করতেই রাজ বলে ওঠে, কোথায় তুই? তুষার চায়ের কাপে চুমুক দিয়ে বলে, এই তো রাস্তার চায়ের দোকানের সামনে, নিবিড়ও আছে পাশে। রাজার প্রশ্ন না করে সরাসরি প্রশ্ন করে, নিলয় কোথায়? তুষার কিছুটা ভাবান্তর হতেই দেখে সামনে থেকে নিলয় তাদের দিকে এগিয়ে আসছে। তাই আর না ভেবে বলে, এই তো সামনে আছে সে, কোনো সমস্যা হয়েছে? আমাদের আসতে হবে? রাজ বলল, নিলয় ওদের সাথে? রাজ কিছুক্ষণ নিশ্চুপ থেকে কিছু একটা ভেবে বলে, কিছু না। তুষার কিছুই বুঝলো না এর আগা মাথা। নিলয় সামনে আসতে এসে প্রশ্ন করে, কোথায় ছিল এতক্ষণ? নিলয় স্বাভাবিকভাবেই বলে, গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে গেলাম। তুষার কিছুটা বিরক্তি নিয়ে বলে, ফান করছি না আমি। নিলয় একটু হেসে বলে, আমি কখন ফান করলাম? বললাম যে গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে গিয়েছি, সেটা অন্যের গার্লফ্রেন্ডও হতে পারে। তুষার আর কিছু না বলে চায়ের বিল মিটিয়ে বাসার দিকে হাঁটা ধরলো। নিবিড়ের এখনো চা শেষ হয়নি। সে ডেকে বলে, আরে একা একা কোথায় দৌড় দিলি? দাঁড়া, আমরাও আসছি। তুষার উপরের দিকে একবার চেয়ে বলে, দেখলি না রাত নেমে এসেছে, আর কতক্ষণ বাইরে থাকবি? আর ওদিকে মনে হয় বাসায় কোনো প্রবলেম হয়েছে। যদিও আমি এই বিষয়ে শিওর নই, তবে মনে হয় কিছু একটা হয়েছে। নিবিড়ও এবার কাপ রেখে নিলয়কে নিয়ে হাঁটা ধরে তুষারের সাথে। কিছুক্ষণ পর তিনজন একই সাথে বাসায় ফিরে আসে। দেখে ফৈদা আন্টি সহ সকলে বেশ চিন্তিত। রুশান বাসায় নেই, চুপচাপ বসে আছে সবাই, যেন গভীর কোনো শোক পালনে মগ্ন সবাই। ওদিকে রুমের দরজা বন্ধ করে বসে আছে আরোহী। গতকাল রাত থেকে আজ সারা দিন কিছুই মুখে তোলেনি সে। বই খাতা সব এলোমেলো করে ছড়িয়ে ছিটিয়ে ফেলে রেখেছে। আরোহীর মা কাজের মেয়েটাকে ডেকে বলে, রাজকে কিছু সময়ের জন্য এখানে আসতে বলার জন্য। এভাবে না খেয়ে থাকলে মেয়েটা অসুস্থ হয়ে পড়বে। রাজের নাম্বার আগে থেকেই কালেক্ট করে রেখেছিল কাজের মেয়েটা। সামিরই তাকে বলেছিল আরোহী ও রাজের সাথে জড়িয়ে থাকা সব তথ্য কালেক্ট করে রাখতে। আরোহীর এমন আচরণ দেখে কাজের মেয়েটা বাধ্য হয়ে রাজের নাম্বারে কল দিল। এমনিতেই একটা বিষয় রাজকে খুব ভাবাচ্ছে, তার উপর আরোহীর এসব শুনে কিছুটা কপাল কুঁচকে চসূচক একটা শব্দ করলো। মেয়েটা সত্যি একটা পাগল। রাজ কিছুক্ষণ নিশ্চুপ থেকে শান্ত গলায় বলে, কাঁদছে, তাকে কাঁদতে দিন, বিষাদগুলো মুছতে দিন, অশ্রুকণায় কষ্টগুলো ধুয়ে দিতে দিন, ইমোশনগুলোকে মজবুত করতে দিন। বলেই ফোন রেখে দিল। রাজের কথার আগামাথা কিছুই বুঝলো না মেয়েটা। ফোন রেখে খাবার নিয়ে আবারও আরোহীর রুমের সামনে গিয়ে কয়েকবার দরজায় টোকা দিয়ে তাকে ডাক দিল। কিন্তু এবারও হতাশ হতে হলো তাকে। নিজেকে যতই শক্ত রাখুক, এক মুহূর্তের জন্য রাজ নিজের ইমোশনের কাছে নিজেই হেরে গেল। 7-5 না ভেবে আরোহীর বাসার উদ্দেশ্যে রওনা দিল রাজ। রাত তখন 9টা। কাজের মেয়েটার কাছে সব শুনে রাজ শান্তভাবে বলে, খাবার নিয়ে আসুন, আমি দেখছি। আগের খাবারগুলো একপাশে রেখে মেয়েটা নতুন করে খাবার এনে রাজের হাতে দিল। রাজ প্লেটটা হাতে নিয়ে মেয়েটাকে প্রশ্ন করে, ম্যাডাম কিছু বলছে না বা আরোহীকে খেতে জোর করেনি? কাজের মেয়েটা বলে, সবই করেছে, কিন্তু কারো কথা শুনছে না দেখে বাধ্য হয়ে আপনাকে ফোন দিয়েছি। রাজ আর কিছু না বলে আরোহীর রুমের সামনে গিয়ে দাঁড়ালো। দরজায় একবার টোকা দিয়ে আরোহী বলে ডাক দিয়ে দরজার সামনে দাঁড়ায় সে। এতক্ষণ হাজার ডাকাডাকি করেও যে আরোহী কেউ দরজার বাইরে আনতে পারেনি, এখন একটা ডাক শুনেই কয়েক সেকেন্ডের ব্যবধানে
সামনে এসে দরজা খুলে দিল সে। কষ্টগুলো বুকের ভেতর এতটা উত্তল হয়ে উঠেছিল যে আশেপাশে না তাকিয়ে হুট করে রাজকে জড়িয়ে ধরে কেঁদে দিল। কাজের মেয়েটা পাশে থাকলেও অন্যদিকে তাকিয়ে গেল সে। আরোহীর মা দূর থেকে বিষয়টা দেখে কিছু না বলে সেও নিজের রুমের দিকে পা বাড়ালো। নির্দিষ্ট কিছুর জন্য আমরা অনেক সময় এতটাই ব্যাকুল হয়ে পড়ি যে সামনে পৃথিবীর সবটা সুখ এনে দিলেও তার মাঝে ওই নির্দিষ্ট জিনিসটাই খুঁজে বেড়াই আমরা। মনে হয় তা পেয়ে গেলেই আমাদের মানব জীবন সার্থক। আরোহীকে রুমে নিয়ে খাটের উপর বসায় রাজ। রুমের চারপাশে সব এলোমেলো দেখে আরোহীর দিকে চেয়ে ভ্রু যুগল নাচিয়ে প্রশ্ন করে, এসব কি? আরোহী কিছু না বলে চুপ করে রইল। রাজ খাবারের প্লেটটা হাতে নিয়ে বলে, শুনলাম সারাদিন কিছু খাওনি, এসব কোন ধরনের পাগলামি? আরোহী এখনো চুপ করে আছে, যেন মনে হচ্ছে চুপ করে থাকলেই সবকিছু সমাধান হয়ে যাবে। রাজার কিছু না বলে খাবারের প্লেটটা একপাশে রেখে উঠে দাঁড়িয়ে আরোহীর হাত ধরে বলে, এদিকে আসো। রাজ এভাবে হাত ধরায় কিছুটা কেঁপে উঠল আরোহী। রাজের দিকে একবার তাকিয়ে তার পেছন পেছন চলে যায় সে। ওয়াশরুমে নিয়ে গিয়ে বলে, চুপচাপ মুখে পানি দিয়ে ফ্রেশ হয়ে নাও। আরোহীও বাধ্য মেয়ের মতো চুপচাপ তাই করলো। সে হয়তো ভেবেছিল রাজ আর আসবে না, কিন্তু হুট করে এভাবে রাজ এসে এমন করছে এটা যেন এখনো বিশ্বাস হচ্ছে না তার। রুমে এসে আরোহীকে একপাশে বসিয়ে খাবারের প্লেটটা হাতে নিয়ে নিজেই আরোহীর মুখে খাবার তুলে দিল। আরোহী আবারও একবার অবাক হয়ে রাজের দিকে তাকায়। এটা কি সত্যিই রাজ? আরোহীকে এমন এক মনে বসে থাকতে দেখে রাজ বলে, লাইফে প্রথম কাউকে নিজ হাতে খাইয়ে দিচ্ছি, চুপচাপ খেয়ে নাও, হয়তো আর কখনো আমাকে তোমার সামনে দেখবে না। আরোহী যেন এমনটা কখনোই চায় না, তাই কথা মাটিতে পড়ার আগেই চুপচাপ খাওয়া শুরু করে দিল। সারাদিন পাগলামি করে না খেয়ে ক্লান্ত ছিল আরোহী। খাওয়া শেষে আরোহীকে ঘুমাতে বলে চুপচাপ বের হওয়ার জন্য পা বাড়ায় রাজ। আজ তার কি হচ্ছে সে নিজেই উপলব্ধি করতে সক্ষম হচ্ছে না। দরজার সামনে গিয়ে আবার পেছনে ফিরে আরোহীর দিকে চেয়ে বলে, আর এমন পাগলামি করলেই কখনো আমার চেহারা দেখতে পাবে না। রুশান বাসায় ফিরছে আজ রাত করে, চোখে ঘুম নেই তার। ব্যালকনিতে বসে দেওয়ালে হেলান দিয়ে লুকিয়ে নিশ্চুপ হয়ে কাঁদছে সে। যেই কান্নায় নেই কোনো শব্দ, কেউ দেখতেও পায় না এই গোপন আর্তনাদ। ব্যালকনির দরজার সামনে দাঁড়িয়ে কিছুক্ষণ রুশানের দিকে চেয়ে রইল নিলয়। বন্ধু মহলে এতদিনে এই প্রথম কাউকে এভাবে লুকিয়ে কাঁদতে দেখছে সে। ইমোশন কিছুটা হলেও আঘাত আসবে, এমনটাই স্বাভাবিক। ওখানে আর দাঁড়িয়ে না থেকে আড়ালে গিয়ে ওই লোকটাকে ফোন দিল নিলয়। রিসিভ করতেই নিলয় বলে, মেয়েটার এখন কি খবর? লোকটা বলে, এতক্ষণ পাগলামি করে এখন ঘুমিয়ে গেছে, খাবার দিয়েছিলাম ফেলে দিয়েছে। নিলয় আর কিছু না বলে ফোন রেখে দিল। মধ্যরাতে একটা সুন্দরী মেয়ে অচেতন হয়ে ঘুমিয়ে আছে, এমন জঘন্য মানুষগুলো নিজেকে কতটুকুই বা নিয়ন্ত্রণে রাখতে পারে। লোকটা রুমে জানালা দিয়ে বারবার কিছুক্ষণ রাইসার দিকে তাকিয়ে থাকে। পুনরায় নিলয়ের কথা মনে হতেই ভয়ে চোখ সরিয়ে রুমের পাশে বসে থাকে। গতকাল থেকে খোঁজাখুঁজি করেও রাইসার কোনো খোঁজ পেল না তারা। কে কোথায় নিয়ে গেছে তার বিন্দুমাত্র প্রমাণ রেখে যায়নি। খুঁজে পাবেই বা কেমন করে? সকাল পেরিয়ে দুপুর হয়ে গেল, দুপুর পেরিয়ে বিকেল। গম্ভীর হয়ে রাজের পাশে দাঁড়িয়ে আছে রুশান। রাজের দিকে চেয়ে আহত গলায় বলে, কত মানুষের স্বপ্নই তো তারা এভাবে নষ্ট করে দেয়। এমন কত মেয়েকে তারা হারিয়ে ফেলেছে, কতজন তাদের ভালোবাসাকে হারিয়েছে, কত বাবা তাদের আদরের মেয়েকে হারিয়েছে, কিন্তু প্রমাণের অভাবে তারা কিছুই করতে পারেনি। ভেবে দেখতো, একটা ছোট্ট ছেলে, পরিবারের একমাত্র ছেলে, ছোটবেলা থেকেই তাকে নিয়ে বাবা মায়ের স্বপ্ন। নিজেরা কষ্ট করে হলেও ছেলেকে কষ্ট বুঝতে না দিয়ে বড় করেছে। সেই ছেলেটা একদিন হুট করে ওই লোকদের শিকার হয়ে গেল, তখন তার বাবা মায়ের কেমন অবস্থা হবে? এমন হাজারো মানুষের স্বপ্ন নিয়ে তারা খেলছে প্রতিনিয়ত। আচ্ছা রাজ, বলতো আমার কি করা উচিত? আমার স্বপ্নটাই কি সবচেয়ে গুরুত্বপূর্ণ, নাকি হাজারো মানুষের জীবন? রাজ কিছু বলছে না, হয়তো উত্তরটা তারও জানা নেই। রুশান আরো কিছুক্ষণ নিশ্চুপ থেকে বলে, যদি আমার স্বপ্নের বিপরীতে হাজারো মানুষ তাদের স্বপ্ন না ভাঙে তাহলে খারাপ কি? আমার স্বপ্ন না হয় তারা ভেঙে দিল, তেমনি তাদের সবটাই হাতের মুঠাতে চিপে নিব আমি। এতদিন আইন মেনেই সবটা করেছি। রাইসার কিছু হলে আইন কি সেটাও মাথায় রাখবো না আমি। আমার যা হওয়ার হবে। আমার ভেতরটা মরে গেলে খোলস জীবন নিয়েই বা আমি কি করব? বিকেলে রাইসার কাছে গিয়েছিল নিলয়। রুশানের কোনো রেসপন্স না পেয়ে পুনরায় বাসায় ফিরে আসলো সে। রুশানকে দেওয়া 24 ঘন্টা ফুরিয়ে গেল। রুশান তার অবস্থানেই রয়ে গেল। বোঝাই যাচ্ছে রুশানের কাছে তার প্রিয় মানুষটার চেয়েও দায়িত্বটা সবচেয়ে বড়। সন্ধ্যা পেরিয়ে রাত হয়ে এলো। রুশানের কোনো রেসপন্স না পেলে রাইসার সাথে থাকা লোকটা ধরেই নিল রাইসাকে এখন মেরে ফেলতে বলবে নিলয়, এরপর কোথাও পুঁতে দিতে। কেউই কিছু জানবে না, বাসায় সে আর মেয়েটা ছাড়া কেউ নেই। মেরেই যখন ফেলবে, মাঝখানের সময়টায় একটু এনজয় করলে প্রবলেম কি? একা ঘরে এই সুন্দরী একটা মেয়েকে নিয়ে গতকাল রাত থেকেই এসব চিন্তা মাথার মাঝে পীড়া দিচ্ছে খুব। নিলয়ের ভয়ে কিছু করতে পারেনি, আর একটু পর তো নিলয় তাকে এমনিতেই বলবে মেয়েটাকে মেরে ফেলতে। 7-5 না ভেবে দরজা খুলে রাইসাকে রাখা রুমে প্রবেশ করলো লোকটা। লোকটার অঙ্গিভঙ্গি দেখে গলা শুকিয়ে আসে রাইসার। লোকটা তার কাছাকাছি এলেই কয়েকবার চিৎকার দিয়ে উঠে সে। এরপর আর চিৎকার করতে পারল না। লোকটা এক হাতে রাইসার মুখ চেপে ধরে নিল। রাইসা নিজেকে ছাড়াতে ধাক্কা দিতে লাগলো লোকটাকে। এতে এক মুহূর্তের জন্য ছাড়া পেলেও আবার লোকটা তার কাছে এগিয়ে আসার জন্য চেষ্টা করলো। হুট করে নিলয়কে রুমে আসতে দেখেই থেমে যায় লোকটা। রাইসা ভয়ে জড়সড় হয়ে বসে গেল রুমের এক কোণে। এখনো নিলয়ের মুখে একটা কাপড় পেঁচানো, যেন রাইসা তাকে চিনতে না পারে। নিলয়কে দেখে মনে মনে অনেকটা বিরক্ত হলো লোকটা। নিলয় আসার আর সময় পেল না, তবু মনের মাঝে ভয় জেগে উঠল তার।
নিলয় আবার রাগ করে বসে কিনা এটা ভেবে, কিন্তু তাকে অবাক করে দিয়ে এসব নিয়ে তেমন একটা না ভেবে নিলয় একটা চেয়ার টেনে তাদের সামনে বসে, মুখে একটা হাসি ফুটিয়ে বলে, বাহ তুই তো দেখি অনেক অ্যাডভান্স, আমি আসার আগেই সব শুরু করে দিলি। লোকটা মনে মনে এবার কিছুটা সাহস পেল, হাসি ফুটে উঠলো তার মুখেও। উত্তেজনা নিয়ে প্রশ্ন করে, ভাই মেয়েটাকে তো মেরেই ফেলবেন তাই না? নিলয় শান্তভাবে বলে, মারতে তো হবেই, আমার কথা অমান্য করার শাস্তি না পেলে কি হয়? এখানে কোনো ধারালো ছুরি আছে? লোকটা একটু লাজুক হেসে বলে, ভাই মারার আগে কিছুক্ষণের জন্য আমাকে একটু সুযোগ দিন। নিলয় আবারও মুচকি হেসে বলে, আচ্ছা ঠিক আছে, আগে তো ছুরিটা নিয়ে আয়, দেখতে হবে না ধার ঠিক আছে কিনা, এর ফাঁকে তুই তোর কাজ ছেড়ে নিবি। পাশ থেকে এদের কথা শুনে থরথর করে কাঁপছে রাইসা। নিলয়ের অনুমতি পেয়ে লোকটা আর দেরি না করে একটা ধারালো ছুরি এনে নিলয়ের হাতে দিল, আর হাসজ্জ্বল মুখে নিলয়ের দিকে তাকিয়ে ন্যাকামেশ্বরে বলে, ভাই। নিলয় আঙুল দিয়ে একবার ধার চেক করে হুট করেই ছুরিটা লোকটার গলায় বসিয়ে দেয়। 2 সেকেন্ড সব স্বাভাবিক থাকলেও রক্ত বের হতে শুরু করলে লোকটা নিজের গলায় হাত দিয়ে চেপে ধরে বড় বড় চোখে নিলয়ের দিকে চেয়ে হাঁটু ভাঁজ করে ফ্লোরে বসে পড়ে। রক্তের স্রোত বয়ে চলেছে লোকটার গলা দিয়ে, যা দেখে পাশ থেকে মুখে হাত দিয়ে চিৎকার করে ওঠে রাইসা। নিলয় মুখটা এবার কিছুটা গম্ভীর করে লোকটার দিকে চেয়ে বলে, বিড়াল রাস্তা কাটালে তাকে পিছে ফেলি আমি, তোকে কি করে ছাড়ি? হাঁটুর উপর ভর করে বসে থাকা অবস্থায় কয়েক সেকেন্ডের মাঝেই রক্তের লোকটার জামা ভিজে লাল হয়ে গেল। ব্যালেন্স হারিয়ে এক কাঁধ হয়ে ফ্লোরে শুয়ে পড়ে সে, গলা থেকে রক্ত এখনো ঝরছে, ফ্লোর লাল হয়ে যাচ্ছে সেই রক্তে। ছুরিটা একপাশে ছুঁড়ে ফেলে দেয় নিলয়। শান্তভাবে রাইসার দিকে তাকালে দেখে রুমের এক কোণে ঘেঁষে হাত দিয়ে মুখ চেপে ধরে রেখে চোখ দুটো বড় বড় করে চেয়ে আছে রাইসা। কপাল গলা দুটোই ঘামে ভিজে একাকার। নিলয়কে তার দিকে তাকাতে দেখলে ভয়ে কেঁপে ওঠে রাইসাও। মনে একটা প্রশ্ন অজান্তেই নাড়া দিল, লোকটার মতো এখন রাইসাকে কি এভাবে জবাই করে দিবে? থরথর করে সারা শরীর কাঁপছে তার। জীবনে প্রথম কাউকে চোখের সামনে খুন হতে দেখলো সে। জবাই করা মুরগি যেমন করে থপড়ায়, ঠিক তেমন করেই তার চোখের সামনে একটা তাজা প্রাণ নিস্তেজ হয়ে গেল। ভয়ে মুখ দিয়ে কথা বের হচ্ছে না রাইসার। নিলয়ের দিকে চেয়ে থরথর করে কাঁপছে শুধু। তাকে অবাক করে দিয়ে নিলয় বলে, ভয় পাবে না, চুপচাপ উঠে নিজেকে স্বাভাবিক করে নাও, বাড়ি পৌঁছে দিয়ে আসছি তোমায়। রাইসা এবার আরো অবাক হয়ে বলে, লোকটা কি বলছে এসব? নিজের লোককে মেরে তাকে বলছে বাড়ি পৌঁছে দিবে? তাহলে ধরে এনেছে কেন? কিছুই মাথায় আসছে না তার। রাইসাকে এখনো চুপচাপ জড়সড় হয়ে বসে থাকতে দেখে নিলয় আবার বলে, চুপচাপ যা বলছি তাই করো, নয়তো এই লোকটার মতোই অবস্থা হবে তোমারও। যদিও রাইসাকে ভয় দেখানোর জন্যই কথাটা বলেছিল নিলয়, তবে কাজও হয়েছে সে কথায়। প্রাণের মায়া কম বেশ সবারই থাকে, তাই চুপচাপ নিলয়ের পেছন পেছন হাঁটতে থাকে সে। নিলয় তাকে গাড়িতে বসিয়ে নিজে গিয়ে ড্রাইভিং সিটে বসে। নিলয় ড্রাইভিং করার সময় রাইসা পেছন থেকে বেশ কিছুক্ষণ তার দিকে লক্ষ্য রাখলো। পুরোটা সময় লোকটা মুখে একটা কাপড় বেঁধে রেখেছে। আবার রাইসার ক্ষতি করতে চেয়েছিল দেখে নিজের লোককেই মেরে ফেলেছে সে। এখন আবার বলছে বাড়ি পৌঁছে দিবে। লোকটার কাণ্ড সব মিলিয়ে রাইসাকে ভাবাচ্ছে খুব। এত কিছুর পরও লোকটা নিজের চেহারা দেখাতে চাইছে না কেন? তার উপর কিছুটা চেনা চেনা মনে হচ্ছে। সব মিলিয়ে কৌতূহল বেড়েই চলেছে রাইসার। মনে মনে সিদ্ধান্ত নিল হুট করে একটানে লোকটার মুখের কাপড় সরিয়ে নিবে। কিছুক্ষণ ভেবে ভেবে সময় কাটালো রাইসা। ভয়ে কাপড় সরাতে সাহস করছে না। অনেকক্ষণ পর বড় বড় দুটো নিঃশ্বাস নিয়ে নিজের মাঝে কিছুটা সাহস সঞ্চয় করলো সে। হাত বাড়িয়ে নিলয়ের মুখের কাপড় সরাতে যাবে, এমন সময় নিলয় একটা পিস্তল তাক করে ফেলে রাইসার দিকে, যা দেখে ভয়ে রীতিমতো কাঁপাকাঁপি শুরু করে দিল রাইসা। নিলয় এতক্ষণ সামনের গ্লাসে রাইসার অঙ্গিভঙ্গি ঠিকই লক্ষ্য রেখেছিল, যেটা হয়তো রাইসার মাথাতেই আসেনি। গাড়ি থামিয়ে নিলয় বলে, রুশানের সাথে থেকে থেকে এসব শিখেছো নাকি? বেশি চালাকি করার চেষ্টা করবে তো এখান থেকে শুধু 1 রাউন্ড খরচ করব। রাইসার সব সাহস সেখানেই উড়ে গেল। বাকিটা রাস্তা আর হাতও নাড়ালো না সে। বেশ কিছুক্ষণ পর গাড়ি ব্রেক করে রাইসাকে নামতে বলে নিলয়। রাইসা নামতে রেডি হলে নিলয় বলে, আরেকটা কথা, আমি রুশানেরই দলের একজন লোক। বাসায় গিয়ে বলবে যে রুশানের কথায় তোমাকে এখানে ফেরত দিয়ে আসা হয়েছে। হয়তো তোমার ফ্যামিলি রুশানকে স্বার্থপর ভাবতে পারে। রাইসা কিছু না বলে চুপচাপ নেমে গেল। নিলয় আর এক মুহূর্ত দেরি না করে একটানে গাড়ি নিয়ে রাইসার চোখের আড়াল হয়ে গেল। রাত হয়ে গেছে অনেক আগেই। রাইসাকে মেরে ফেলেছে ভেবে ইতিমধ্যে রাইসার বাড়িতে কান্নার রোল পড়ে গেল। আরশিও এই বাসায়। খবর পেয়ে সকালেই এসেছে। রাইসা আর এক মুহূর্ত দেরি না করে নিজের যান নিয়ে বাসায় দিকে ছুটে গেল। কলিং বেল বাজতেই দরজা খোলে রামিম। রাইসাকে বাইরে দাঁড়িয়ে থাকতে দেখে যেন কিছুক্ষণের জন্য কথা বন্ধ হয়ে গেল তার। পেছন থেকে সবাই ছুটে আসে দরজার দিকে। রাইসাকে দেখে আরিশা ছুটে এসে মেয়েকে জড়িয়ে ধরে কেঁদে দিল। তার সাথে নানান প্রশ্ন, তোর কোনো ক্ষতি করেছে কিনা, কারা এমন করেছে, এখন ফিরে এলি কিভাবে, এমন নানান প্রশ্ন। রাইসা এতক্ষণ ভয়ে থাকলেও ফ্যামিলির কাছে ফিরে কিছুটা স্বস্তি অনুভব করলো। কিছুটা ভয় কাটিয়ে বলে, এখন তো ভালোভাবেই ফিরেছি তাই না? আর রুশান ভাইয়ার লোকই আমাকে বাড়িতে এনে দিয়ে গেছে। পাশ থেকে রামিম বলে, আমি ঠিকই জানতাম রুশান কোনো না কোনো ভাবে তোকে বাঁচিয়ে নেবে। সে তোর কোনো ক্ষতি হতেই দিবে না। এরাই শুধু এতক্ষণ ধরে টেনশন করছিল। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে আরশি সাইডে গিয়ে রুশানের নাম্বারে ফোন দেয়। মায়ের ফোন পেয়ে রিসিভ করে রুশান আহত স্বরে বলে, সরি মা। রুশান আর কিছু বলার আগেই আরশি বলে উঠে, রাইসা
রাইসা বাসায় ফিরেছে, তো লোকি নাকি তাকে সেভ করে বাসা অব্দি পৌঁছে দিয়েছে। আরশির কথায় রুশান যেন আকাশ থেকে পড়লো। কিছুক্ষণ আগেও ভেবেছিল রাইসা ও তার ফ্যামিলির সামনে কিভাবে মুখ দেখাবে, যে এত পাওয়ার থাকার পরও রাইসাকে বাঁচাতে পারেনি সে। আর এখন শুনছে রুশানের লোকি রাইসাকে সেভ করেছে, বাট রুশানের পুরো টিমই ব্যর্থতা ছাড়া কিছুই প্রকাশ করতে পারেনি। তাহলে রাইসাই বা বাসায় ফিরল কিভাবে? উত্তেজনা নিয়ে রুশান বলে উঠে, আচ্ছা আমি এখনই আসছি। পাশ থেকে রাজ, তুষার, নিবিড়, ফৈদানটি তারাও কৌতূহল নিয়ে প্রশ্ন করে, কোনো খবর পাওয়া গেছে? রুশান হাসজ্জ্বল মুখে বলে, রাইসা নাকি বাসায় পৌঁছালো মাত্র। মুহূর্তেই সবার মনে আনন্দ নেচে উঠল। এতক্ষণ ধরে পাওয়া ভয়টা মুহূর্তেই যেন আনন্দের রূপ নিল। সেই সময় বাসায় প্রবেশ করে নিলয়। ফৈদানটি সহ সবাইকে এমন হাসি খুশি দেখে বুঝতে বাকি রইল না এই হাসির কারণ। এদের আনন্দে কেন যেন নিলয়ের মাঝেও অদ্ভুত রকমের এক প্রশান্তি কাজ করছে। ইচ্ছা হচ্ছে এই মানুষগুলোর হাসি খুশি জীবনের সাথে সে নিজেও মিশে যেতে। রাত তখন 12টা। আসার পর ফ্রেশ হয়ে খেয়ে রুমে বসে চুপচাপ বসে পুরো কাহিনীটা ভাবতে লাগলো রাইসা। এটা যেন মাথা থেকেই সরছে না তার। হুট করে রুমে রুশানের প্রবেশ করতে দেখে উঠে দাঁড়ালো সে। রুশান রাইসার সামনে এসে দাঁড়ালো। নিশ্চুপ হয়ে কিছুক্ষণ একে অপরের দিকে তাকিয়ে রইল দুজন। রুশানের বুকটা এখনো ধুকধুক করছে। এক মুহূর্তের জন্য হলেও ভেবেছিল সবই হারিয়ে গেছে তার জীবন থেকে। নিজেকে আর সামলে রাখতে না পেরে হুট করে রাইসাকে খুব শক্ত করে জড়িয়ে ধরে রুশান। কোনো কথা বলছে না, শুধু বড় বড় নিঃশ্বাস নিচ্ছে সে। আর সেই নিঃশ্বাসের শব্দ খুব কাছ থেকে শুনতে পাচ্ছে রাইসা। কিছুক্ষণ ওভাবে নীরবতায় কেটে গেল দুজনের। অনেকটা শান্ত হওয়ার পর হাতের বাঁধনটা ধীরে ধীরে ছাড়তে থাকে রুশান। রাইসার দুই গালে হাত রেখে বলে, বলেছিলাম না বাসা থেকে বের হবি না? কিছু প্রয়োজন হলে রামিম ভাইয়াকে বা আঙ্কেলকে বলবি, আর না হলে আমাকে বলবি। প্রয়োজনে এখানে এসেই সবটা করে দিতাম আমি। তবুও কেন এভাবে একা বের হতে গেলি? রাইসা চুপচাপ দাঁড়িয়ে আছে। রুশান আবার বলে, কারা ছিল? তোকে মেরেছে? রাইসা দুই দিকে মাথা নাড়িয়ে না বলল। তারপর মুখ ফিটিয়ে বলে, দুজন ছিল তারা। একজনের মুখে কাপড় বাঁধা ছিল, অন্যজন খুব খারাপ ছিল। আমার ক্ষতি করতে চেয়েছিল দেখে মুখে কাপড় বাঁধা লোকটা তাকে মেরে ফেলে। তারপর আমাকে বাসায় পৌঁছে দিয়ে চলে গেল। আর যাওয়ার সময় বলেছিল সে আপনার লোক। রুশানের কপালে চিন্তার ভাঁজ পড়লো। কিডন্যাপ করে রুশানকে ব্ল্যাকমেল করে আবার রাইসাকে বাড়ি পৌঁছে দিল। আবার বলল সে আমার লোক। এটা কি তাদের নতুন কোনো চাল? ওসব নিয়ে তেমন একটা ভাবছে না রুশান। রাইসাকে ফিরে পেয়েছে, এটাই এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ। মুখে এক চিলতে হাসি ফুটিয়ে রাইসাকে আবার নিজের সাথে জড়িয়ে নিল রুশান, যেন এটা নতুন করে তার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। কেটে গেল আরো কয়েকদিন। গোয়েন্দার টিম থেকে খবর পেল আগামীকাল রাতে অনেক বড় একটা চালান পার্বত্য চট্টগ্রামের দিকে যাবে। খবর পাওয়া মাত্রই নিজের একটা টিম নিয়ে জায়গাগুলো সম্পর্কে প্ল্যানিং করে সব সেটিং করে রাখতে ব্যস্ত। ওদিকে দেশের পরিস্থিতি আগের থেকে কিছুটা ভয়াবহ হয়ে ওঠায় পিন্টু সাহস করছে না এত বড় চালান সামলাতে, যার কারণে নিলয় নিজেই সবটা সামলানোর সিদ্ধান্ত নিল। পিন্টুকে এদিকটা সামলানোর দায়িত্ব দিল সে এবার নিজেই দেখতে চায় কিভাবে এতগুলো মাল আটক হয়েছিল। ফ্রেশ হয়ে রুমে আসলো রাজ। ফরিদা আন্টি আর তুষার ছাড়া বাসায় কেউ নেই। মাঝে মাঝে বাসাটাকে খুবই শূন্য মনে হয়, আবার হঠাৎ করেই পূর্ণ হয়ে ওঠে। জীবনের অনেক সময় বন্ধু বান্ধব ছাড়া একা কাটিয়েছে রাজ। এখন একটা বন্ধু মহলে যেন একেবারেই মিশে গেল সে। মনে হয় পরিবারের বাইরেও এটা তার অন্য একটা পরিবার। রাজের মাথায় একটা বিষয় ঘুরপাক খাচ্ছে, সেটা সমাধানে ল্যাপটপ হাতে বসে খুব মনোযোগ সহকারে। অনেকদিন আগে ইকবাল সানির পাঠানো সেই ছবিটা বের করে সে। যেদিন নিলয় রাজের সাথে দেখা করার জন্য ইকবাল সানির কাছে গিয়েছিল, তখন বিষয়টা তেমন একটা গুরুত্ব দেয়নি রাজ। বড় দাড়ি মোজ লাগানো একটা লোককে ফুটেজে ও ছবিতে দেখে তখন বিষয়টা নিয়ে এত ঘাটাঘাটি করেনি সে। এমন অনেক ছোটখাটো বিষয়ের সাথে সেটাও চুপচাপ এড়িয়ে গেল সে। ছবিটা স্ক্রিনে এনে কিছুক্ষণ তাকিয়ে রইল রাজ। কিছুটা জুম করে কিছুক্ষণ খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো লোকটাকে। কিছুক্ষণ ওভাবে কাটিয়ে লোকটা দাড়িগুলো রিমুভ করে একটা সাধারণ চেহারা আনার চেষ্টা করতে লাগলো। কিছুক্ষণের মাঝে পুরো কাজ শেষ হওয়ার পর এবার কিছুটা গা ছেড়ে হেলান দিয়ে বসে স্ক্রিনের দিকে তাকিয়ে রইল। নিলয়কে প্রথম স্বাভাবিক মনে হলেও মাঝখানে কিছু সময় থেকে অস্বাভাবিক মনে হতো তার। চেহারায় কেমন একটা লুকোচুরি ভাব মিশে থাকতো, এত তীক্ষ্ণভাবে যে হুটহাট নিজের মুড চেঞ্জ করে নিতে পারতো, যে এই বাড়িতে ফৈদানটি সহ বাকি চারজনও তাকে বুঝতে পারেনি। এখন রাজ পুরোপুরি নিশ্চিত যে এই নিলয়ের মাঝেই নিশ্চিত একটা কিছু লুকিয়ে আছে। তবে কি সেটা তা বের করার অপেক্ষায়। ইকবাল সানিকেই বা সে কিভাবে চিনে, আর ছদ্মবেশে রাজার সাথে দেখা করার জন্যই বা কেন ইকবাল সানির কাছে গিয়েছিল? বিষয়টা এবার মনে হয় একটু খুঁটিয়ে দেখা প্রয়োজন। ওদিকে রুশান গেল তার একটা ছোট্ট অপারেশনে। নিশ্চয়ই এখন তা নিয়ে প্ল্যানিং এ আছে। ওসব ভাবতে ভাবতে রুমে তুষারও প্রবেশ করে। রাজার পাশে বসে ল্যাপটপে তাকিয়ে কিছুটা অবাক হয়ে গেল। নিলয়ের ছবি এভাবে সামনে নিয়ে কি ভাবছে এত? রাজ আর চোখে একবার তুষারের দিকে চেয়ে বলে, তুই কি শিওর যে এটা নিলয়? তুষার একটু ভালো করে তাকিয়ে বলে, নিলয়ের মতোই তো লাগছে। কেন, অন্য কেউ নাকি? আমি প্রথমে দেখে ভেবেছিলাম নিলয়ই। রাজ এবার দাড়ি সহ ছবি ও দাড়ি রিমুভ করা ছবি দুটোতেই তুষারের দিকে তাকিয়ে বলে, রাজ এবার দাড়ি সহ ছবি ও দাড়ি রিমুভ করা ছবি দুটোই তুষারের দিকে দেখিয়ে বলে, এই বেশি আমাকে খুঁজতে আমার অ্যাসিস্ট্যান্ট পর্যন্ত পৌঁছে গেল সে। বুঝতে পারছিস কিছু? তুষার কিছুটা ভেবে দুই দিকে মাথা নাড়িয়ে বলে, তোর কথা আমি কিছুই বুঝতে পারছি না। নিলয় কেন এমন বেশে তোমার অ্যাসিস্ট্যান্ট পর্যন্ত গেল এটাও বুঝতে পারছি না।
এসবে ওর কাজ কি? রাজ ঠোঁটের কোণে একটা হাসি ফুটিয়ে বলে, তোর মাথায় এত কিছু ঢুকবে কি করে? সাধারণ আমার সাথে কথা বলার সময় তুই আর তুমি এই দুইটা শব্দ নিয়ে নিজের মাঝে কম্পিটিশন লাগিয়ে দিলি। বলেই ল্যাপটপ অফ করে উঠে রুমের বাইরে চলে গেল রাজ। তুষার এবারও কিছু বুঝে উঠতে পারেনি। তুই, তুমি, কম্পিটিশন, এসব কি বলে গেল রাজ। বিকেলে নীলাকে নিয়ে বাইরে বের হলো নিবিড়। আজ কতদিন পর দুজন আবার সেই আগের মতো একসাথে সময় কাটাতে পারছে। একসাথে হাঁটা, রিক্সায় করে ঘোরা, একসাথে বসে কখনো আইসক্রিম, কখনো ফুচকা, ঝালমুড়ি, চটপটি, আবার কখনো দুজন বাদামের ছোলা ছাড়াতে ছাড়াতে গল্প করা। মাঝখানে কিছু সময়ের জন্য যেন আর ভাবতেই পারেনি দুজন তেমন করে আগের মতো আবার হাসি খুশি ভাবে চলতে পারবে। কিছুটা হাঁটার পর দেখলো একটা ছেলে ও একটা মেয়ের মাঝে কথা কাটাকাটি হচ্ছে। মেয়েটা বলতে লাগলো, তোর সাথে সব শেষ হওয়ার পরেও কেন এভাবে বাসার নিচে এসে দাঁড়িয়ে আছিস? দুদিন পর আমার বিয়ে। আমার শ্বশুরবাড়ির মানুষ তোর সাথে আমাকে এভাবে দেখলে কি ভাববে বলতো? ছেলেটা বলতেছে, 3 বছর আমার সাথে রিলেশন করে এখন আরেকজনকে বিয়ে করে নিবি, আর শেষ বললেই আমি সব শেষ মনে করে দিয়ে দূরে সরে যাব? মেয়েটা আবার রেগে গিয়ে বলে, তুই যা পারবি কর, খবরদার আর এভাবে বাসার সামনে এসে দাঁড়িয়ে থাকলে তোকে পুলিশে দিব আমি। ছেলেটাও সোজাসুজি ভাবে বলে, তুমি কি চাও তোমার আমার মাঝে ঘটে যাওয়া সব নোটস গুলো দুনিয়ায় ভাইরাল করে দিই? এতক্ষণ রাগে গজগজ করা মেয়েটা মুহূর্তেই চুপসে গেল। কিছুটা কোমল গলায় বলে, দেখো তুমি বিষয়টা বুঝতেই চাইছো না কেন? বাবা কখনোই তোমার মতো ছেলেকে তার মেয়ের বর হিসেবে মেনে নিত না। তার চেয়ে ভালো তুমি তোমার নিজের লেভেলের একটা মেয়ে খুঁজে বিয়ে করে নিও। দুজনের দিকে তাকিয়ে একবার চেয়ে দেখো, কোথায় আমি আর কোথায় তুমি? ছেলেটা একটু তাচ্ছিল্য হেসে বলে, তাহলে প্রেম করার আগে কি এসব মাথায় ছিল না? মেয়েটা আবার বলে, তখন হুটহাট কি থেকে কি হয়ে গেছে বুঝতে পারিনি, তাই তো এখন পস্তাতে হচ্ছে। তুমি প্লিজ আমার পিছু ছেড়ে দাও। যেটা সম্ভব না সেটা নিয়ে অযথা সময় কাটিয়ে লাভ কি বলো? নিবিড় আর নীলা এতক্ষণ তাদের মাঝে এমন ঝগড়া দেখে আবার সামনের দিকে পা বাড়াতে লাগলো। হুট করে দাঁড়িয়ে গেল নীলা। নিবিড়ের চোখের দিকে চেয়ে প্রশ্ন করে, আবার ছেড়ে চলে যাবে না তো কখনো? নিবিড় স্বাভাবিকভাবেই বলে, সব ঝামেলা শেষ হওয়ার পরও এর প্রশ্নটা কম করে হলেও 50 বারের উপরে জিজ্ঞেস করেছো। সবসময় কি উত্তর পেয়েছো বলো তো? নীলা একটু মুচকি হেসে বলে, কিছু প্রশ্ন বারবার করতে ভালো লাগে, কারণ উত্তরটা যে আমার ভীষণ প্রিয়। রাতের বেলায় 5টা ট্রাক আটক হয়েছে। পুলিশ সদস্যরা পালিয়ে যাওয়া আসামিদের পেছনে ছুটছে। কয়েকজনকে ধরে গাড়িতে তুলে নিয়ে যাওয়া হচ্ছে। এর মাঝে পুরনো জামার সাথে মাথায় গামছা পেঁচানো এক ছেলে রুশানের করা গুলিতে বাম হাতের বাহুতে আঘাত পেয়ে ছিটকে পড়েছে কিছুটা দূরে। ডান হাত দিয়ে তা চেপে ধরে উঠে দাঁড়ানোর মুহূর্তেই সামনে রুশানের চেহারাটা ভেসে উঠল। এক হাতে পিস্তল নিয়ে চুপচাপ দাঁড়িয়ে আছে রুশান। চাইলে এখনই নিলয়কে গুলির আঘাতে ঝাঁঝরা করে দিতে পারে সে। এদিকে নিজের মৃত্যুকে এত কাছ থেকে দেখে নিজের কোমরের দুই পাশে 2টা পিস্তল থাকলেও নিশ্চুপ হয়ে আছে নিলয়। চাইলে এই মুহূর্তেই দুজন দুজনকে ঝাঁঝরা করে দিতে পারে, কিন্তু অজানা এক অনুভূতি দুজনকে আটকে রেখেছে। এতটা দিন লুকোচুরিতে দিন গেলেও আজ ঠিকই একে অপরের সামনাসামনি এসে দাঁড়ালো। ধীরে ধীরে পুরো হাত লাল হয়ে উঠেছে নিলয়ের। অতিরিক্ত রক্তক্ষরণে কিছুক্ষণ পর হয়তো এমনিতেই জ্ঞান হারিয়ে ফেলবে সে। উঠে দাঁড়ানোর জন্য রুশান এক হাত বাড়িয়ে দিল। এই মুহূর্তে নিজেদের মাঝে যাই থাকুক, কাছের মানুষদের কষ্ট অনেকটা যন্ত্রণাদায়ক। সকলের আড়ালে নিলয়কে নিয়ে কাছের একটা হসপিটালে রেখে আসে রুশান। একজন দায়িত্ববান অফিসার হয়েও এমন একটা কাজ করা কতটা ঠিক হয়েছে সেটা এই মুহূর্তে মাথায় আসছে না তার। এছাড়া কি করবে সে? হাতে ধরে নিজের বন্ধুর জীবনটা কিভাবে নষ্ট করে দিবে? কেনই বা নিলয় আজ এখানে? নিশ্চয়ই কোনো কারণ ঠিকই আছে। পরদিন সকাল হতেই গতকাল রাতে নিউজ ছড়িয়ে পড়ে, খবর পত্রিকা সব জায়গায়। 7 জন আসামিকে পুলিশ গ্রেফতার করতে সক্ষম হয়েছে। সবার কোমরে দড়ি বেঁধে দাঁড় করিয়ে তোলা ছবি ছড়িয়ে পড়েছে চারদিকে। পুলিশ সদস্যগুলো ক্যামেরার আড়ালেই রয়ে গেল। এসব অনৈতিক কাজের শেষটা দেখা অবধি রুশান সহ তার টিমের অন্যান্য সদস্যরা এর আগে নিজেদের পরিচয় প্রকাশ করবে না। বলতে গেলে তাদের কাছে এটাও একটা শপথের মতো। তারা নিজেদের জন্য না, দেশের জন্য কিছু করতে চায়। এদিকে শেষ রাতে আবার হসপিটালে ফিরেছিল রুশান। অনেক রক্তক্ষরণ হয়েছিল নিলয়ের। ইমার্জেন্সি 1 ব্যাগ রক্তের প্রয়োজন হয়েছিল তার। রাতের মাঝেই হসপিটালে ও নেগেটিভ রক্ত না থাকায় ডাক্তাররা রুশানকে বলল কোথাও থেকে ম্যানেজ করতে। এত রাতে কোথা থেকে ম্যানেজ করবে সে? নিজের রক্তের গ্রুপও ও নেগেটিভ হওয়ায় রুশানই রক্ত দিল তাকে। দুজনের রক্তের গ্রুপ কাকতালীয়ভাবে এক থাকাটাও যেন নিলয়ের জন্য একটা ভাগ্যের ব্যাপার ছিল। বন্ধুত্বের সম্পর্কটা অদ্ভুত একটা সম্পর্ক। প্রথম থেকেই তাদের সম্পর্ক থাকে না, মাঝামাঝি সময় পরিচয় হয় তাদের, এরপর সম্পর্কটা হয়ে যায় রক্তের সম্পর্কের মতোই গভীর। হাজার ঝগড়া ঝামেলা তৈরি হলেও শেষে অদ্ভুত এক মায়া মিশে থাকে। নিলয়কে মোটামুটি সুস্থ হতে একদিন হসপিটালে থাকতে হয়েছিল। পরদিন সন্ধ্যার দিকে তাকে বাড়ি নিয়ে আসে রুশান। সবাই নিলয়কে নিয়ে উত্তেজিত হয়ে পড়লেও রাজ শান্তভাবে বসে আছে রুশানের সাথে। রুশান অপারেশন যাওয়া, সেই সাথে নিলয় উধাও হয়ে যাওয়া, পরদিন আবার দুজন একই সাথে বাসায় ফিরে আসা, তার উপর নিলয়ের বাম হাতে ব্যান্ডেজ করা। কি হয়েছে তা কিছুটা হলেও আন্দাজ করতে পারছে রাজ। সেই রাতটা কোনোভাবে কেটে গেল। সন্ধ্যার পর থেকে বন্ধুদের মাঝে এসব নিয়ে আলোচনা হলে ঘটনাটা বন্ধু মহলের মাঝেই সীমাবদ্ধ থাকলো। নিবিড় হাঁ করে চেয়ে আছে। নিলয়ের এমন কিছু কখনো শুনবে তা হয়তো ভাবনাতেই ছিল না তার। তুষারও কিছুটা অবাক হয় এতে। আচমকাই বলে ওঠে, সেদিন তোর কথা মতো আমিও সেবে জড়িয়ে গেলে আজ তোর জায়গায় আমিও থাকতাম। আল্লাহ বাঁচাইছে আমাকে।
সকাল সকাল উঠে নিলয়ের জন্য গরম গরম হালিম তৈরি করে দিল ফরিদা আন্টি। ভারী খাবার খেতে হয়তো প্রবলেমও হতে পারে এই অবস্থায়। সকালে ফ্রেশ হয়ে সবাই একই রুমে এসে নিজেদের মাঝে কথা বলছে। ফরিদা আন্টি হালিম দিয়ে গেলে এর মাঝে একটা টুল টেনে নিলয়ের সামনে এসে বসে রুশান তাকে আধশোয়া করে বসিয়ে বাটি হাতে চামচ দিয়ে তাকে খাইয়ে দিতে দিতে বলল, নিজের আসল রূপটা যতই লুকিয়ে রেখেছিলি, বাট আমার চোখ ফাঁকি দিয়ে বেশি দিন থাকতে পারিসনি। এই প্রথম কোনো অপরাধীর দিকে গুলি চালানোর সময় আমার টার্গেট মিস হয়েছে, তাও সেটা তুই ছিলি বলে, কিন্তু নেক্সট টাইম মিস হবে না। সময় থাকতে এই অন্ধকার জগৎ থেকে বেরিয়ে আয় দোস্ত, কারণ অপরাধীদের বুকে গুলি চালাতে আমি দ্বিতীয়বার ভাবি না, কিন্তু নিজের কাছের বন্ধুর বুকে গুলি চালাতে আমার একটু হলেও কষ্ট হবে রে। বলতে বলতে নিলয়ের মুখে চামচ তুলে দিচ্ছে রুশান। গতকাল রাতে নিলয়ের সম্পর্কে সবটা জানায় পাশ থেকে নিবিড়ও বলে, এসব করে কি লাভ বল, আমরা কি সাধারণ জীবন নিয়ে ভালো নেই বল? আমাদের মানব জীবনটা খুবই সীমিত। জীবনে থেকে একটা দিন চলে যাচ্ছে মানে আমরা হাজারবার চাইলেও সেই দিনটা আর ফিরিয়ে আনতে পারবো না। তাই সবসময় চেষ্টা করবি সেই হারিয়ে যাওয়া প্রতিটা দিনে যেন তোর কারণে অন্য কেউ কষ্ট না পায়। কাউকে কষ্ট দেওয়ার আগে একটু ভেবে দেখ, তোরটা যেমন জীবন অন্যেরটাও তেমন জীবন। জীবন নিয়ে তোর যেমন স্বপ্ন আছে তেমন অন্যদেরও আছে। কেন অন্যকে কষ্ট দিয়ে আমরা সুখী হব? জীবন থেকে যে দিনটা চলে যাচ্ছে সেই দিনটা অন্যের ক্ষতি না করে আমরা কি পারি না সুন্দরভাবে উপভোগ করতে? আমরা কেন অন্যের জন্য আতঙ্ক মনে হব? তাদের কাছে কি আমরা ভালোবাসা হতে পারি না? রুশান নিবিড় সবার কথায় নিশ্চুপ হয়ে আছে নিলয়। সত্যিই তো, এত মানুষের ক্ষতি করে সে কি পেল জীবনে? 5 বছর আগে তার বাবা নিজেও তো ওসব মানুষদের সাথে লড়তে গিয়ে শহীদ হয়েছিল। ছোটবেলা থেকেই বাবার নানান কথা সহ্য করে বড় হয়েছিল নিলয়। মা সেই ছোট্টবেলায় মারা গেছে। বাবা আর ছেলে মিলেই তাদের পরিবার ছিল। নিলয়ের বাবা ইচ্ছা ছিল ছেলেকে বড় কিছু একটা বানাবে, যেন সবার সামনে মাথা উঁচু করে বলতে পারে এটা আমার ছেলে। আর অন্যদিকে পড়াশোনায় একদমই মনোযোগী ছিল না নিলয়। প্রতি ক্লাসে মার্কস হিসেবে তার রোল থাকতো অনেক পেছনে, যার কারণে তার বাবা অনেকদিন মেরেছিল তাকে। সব সময় বকাবকির উপর রাখতো। পড়াশোনা না করা, এলাকায় বন্ধুদের নিয়ে আড্ডা দেওয়া, সব মিলিয়ে যে এসএসসি দুইবারও পরীক্ষা দিয়ে পাশ করতে হয়েছিল তাকে। তার বাবা তাকে নিয়ে হতাশা ছাড়া কিছুই পায়নি। তার শুরু হয় রাজনৈতিক দলের লোকদের সাথে দৌড়দৌড়ি করা। এলাকা ভিত্তিক, উপজেলা ভিত্তিক বিভিন্ন সংগঠনে নিজের জায়গা শক্ত করে নিয়েছিল খুব কম বয়সেই। নিলয়ের বাবা যখন বুঝতে পারলো ছেলে তার নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে, তখন রাগে বাড়ি থেকে বের করে দিয়েছিল ছেলেকে। সাথে নানান কথা তো আছেই, জীবনটা অল্প বয়সেই শেষ করেছে সে। এখন এসবের পেছনে ছুটে বড় হলে অন্যের কাছে হাত পাতা ছাড়া কিছুই কপালে নেই তার। নিলয় যেদিন মন সেদিন বাবার থেকে অনেক দূরে নিয়ে গিয়েছিল তাকে। বাবার কথাটাই চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিল সে নিজে কারো কাছে হাত পাতবে না, অন্যেরা তার কাছে হাত পাতবে। মাথায় ঢুকে যায় শুধু ক্ষমতার খোঁজার নেশা। তার বাবা ভেবেছিল এই এক ধাক্কায় নিলয়কে অনেকটা বদলে দেবে। তার মা মরার পর থেকেই বিগড়ে গিয়েছে সে। সারাদিন ডিউটিতে থেকে ছেলের এত বেশি কেয়ার করতে পারেনি সে। এর কয়েক মাসের মাথায় একটা অপারেশনে মারা যায় তার বাবা। শেষ কথাটা আর বলা হলো না তার বাবার সাথে। শেষ দেখাটা দেখার জন্য সেদিন বাড়িতে ছুটে এসেছিল। দেখেছিল শুধু সন্ত্রাসীদের গুলির আঘাতে বিধ্বস্ত সেই বাবার লাশ। মা বাবা সবাইকে হারিয়ে অনেকটাই এলোমেলো হয়ে গিয়েছিল সে। বাবার উপর জেদ করে পড়ালেখা কিছুটা মনোযোগী হয়ে উঠলেও বাবা মারা যাওয়ার পর ইন্টার থেকে শুরু হয় এসব চোরা কারবারের সাথে সংযোগ। ভার্সিটি লাইফে দ্বিতীয় ইয়ার শেষ করে পড়াশোনা থেকে সরে গিয়ে এসব কাজে জড়িয়ে গিয়েছিল সে। কয়েক বছরের মাঝে নির্জনের নজরে এসে সবকিছুর কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। দলের লোক বাড়ানোর সবচেয়ে সহজ উপায়টা খুঁজতে আবার ভার্সিটিতে ভর্তি হয়। স্টুডেন্ট হয়ে বিভিন্ন ভার্সিটির অনেক ছেলেকে এসবের সাথে জড়িয়ে নিয়েছে সে। সাথে বুঝে গেল নিজেকে আড়াল রাখতে কোনো না কোনো বেশ নিয়ে থাকতে হবে তাকে। আজ এই পর্যায়ে এসে এসব কিছুকে নিজের একটা নেশা বানিয়ে ফেলেছে সে। কত মেয়ের জীবনে সেই এক অন্ধকার অধ্যায়, তার কোনো হিসেব নেই। কখনো উপলব্ধি করেনি সেই মানুষগুলোর অনুভূতি, কষ্ট, তাদের আত্মচিৎকার। কত মেয়ে তার পা জড়িয়ে কেঁদেছিল, কখনো নিজের মাঝে একটু মায়া তৈরি হয়নি তার। আজ জীবনের এমন এক পর্যায়ে এসে ওসব ভাবতেই কেমন যেন বুকটা কেঁপে উঠছে তার। নিজের মাঝে একটাই প্রশ্ন জেগে উঠছে বারবার, সে কি কখনো ক্ষমার যোগ্য? তার জীবনে যেসব পাপ করেছে তা কখনোই ক্ষমার যোগ্য নয়। শত মানুষের জীবন, শত মেয়ের সতীত্ব নিজ হাতে নষ্ট করছে সে। জীবন কি তাকে ক্ষমা করবে, নাকি রাস্তার কোনো কুকুরের মতো মৃত্যু হবে বলে তার জীবনটা এখনো টিকে আছে? তার চারপাশের মানুষগুলো তো দিব্যি ভালো আছে, অল্পতেই অনেক সুখী তারা। অন্যের মনে কষ্ট দিয়ে তারা সুখী নয়, অন্যের সাথে মিশেই তারা সুখী। পিন্টুর কাছে ইমার্জেন্সি খবর পেয়ে অসুস্থ অবস্থাতেই আবার নির্জনের কাছে চলে গেল নিলয়। ইদানিং ভালো খারাপ কিছুই নির্ণয় করতে সক্ষম হচ্ছে না সে। মনে হচ্ছে এটা ভালো ওটা ঠিক, আবার মনে হচ্ছে ওটা ভালো এটা ঠিক। একটা অদ্ভুত ডিপ্রেশনের মধ্যে দিয়ে কাটাচ্ছে সে। হাতের সামনে যা পাচ্ছে সবই আশ্রয় ভেঙে ফেলছে নির্জন। পাশে চুপচাপ দাঁড়িয়ে আছে নিলয়। কাজের প্রতি নিলয়ের অবহেলা এর আগেও বেশ কয়েকবার কিছু না বলে সহ্য করেছে নির্জন, কিন্তু নিলয়ের এই উদাসীনতা দিন দিন বেড়েই চলেছে। কেমন এক অন্যমনস্ক হয়ে সময় কাটাচ্ছে সে। এমন চলতে থাকলে ধরা পড়তে আর খুব একটা বাকি নেই। নির্জনের এমন অনেক কথা শুনেও চুপ করে রইল নিলয়। অন্যমনস্ক হয়ে হতাশা মিশ্রিত গলায় বলে,
আমার কি হয়েছে তা আমি নিজেও বুঝে উঠতে পারছি না ভাই। যেদিকে তাকাই সেদিকেই যেন কেমন ঘোলা ঘোলা মনে হয় ইদানিং। নিজের কাছে খুব অদ্ভুত মনে হয়। আমি একটু একান্ত সময় চাইছি, কয়েকদিন সবকিছু থেকে দূরে থেকে নিজেকে একটু ফ্রেশ করতে চাই। আমি নিজেও বুঝতে পারছি না আমার এমন কেন মনে হচ্ছে। নিজন কিছুক্ষণ চুপ থেকে বলে, এটা অনেক আগে থেকেই লক্ষ্য করছি আমি। এত আবেগ ইমোশন দিয়ে এই পথে চলা যায় না। তোমার জায়গায় এখন থেকে সামিরই সব সামলাবে, তার নেতৃত্বেই সব চলবে। নিজেকে আবার আগের মতো স্ট্রং করতে পারলেই নিজের জায়গাটা চাইতে আসবে। সেদিন এই বিষয় নিয়ে তেজ দেখালেও আজ কোনো উত্তেজনা কাজ করছে না নিলয়ের মাঝে। এই পথটাই যেন ধীরে ধীরে তার কাছে তিক্ত মনে হতে শুরু করেছে। তাই কিছু না বলে চুপচাপ চলে যাওয়ার জন্য পা বাড়ায় নিলয়। পেছন থেকে নির্জন ডেকে বলে, কোনো চালাকি করার চেষ্টা করলে পরিণাম কি হবে তা আশা করি তোমাকে নতুন করে বোঝাতে হবে না। নিলয় কিছুক্ষণ চেয়ে থেকে কিছু না বলে বেরিয়ে গেল সেখান থেকে। পিন্টু তার পাশে হেঁটে হেঁটে বলতে লাগলো, আপনি এখন থেকে ওই ছেলেটার কথায় চলবেন, আর এটাও আমার দেখতে হবে? নিলয় এখনো কিছু না বলে চুপচাপ রইল। সবকিছুই এখন পাঞ্চে মনে হচ্ছে তার কাছে। আরো কয়েকদিন কেটে গেল। এদিকে আরোহীর এসব অবস্থা দেখে সামির চাইছে বিয়ের কাজটা সেরে ফেলতে। আরোহীকে হাতছাড়া করতে কিছুতেই চাইছে না সে। নির্জনের সবকিছু সব পাওয়ার নিজের করে নিতে হলেও আরোহীকে তার প্রয়োজন, যে চিন্তাধারা নির্জনের ভাবনারও বাইরে। এদিকে নিলয় এতদিন অনেক ভেবে দেখলো এসবে আর এগিয়ে যাওয়াটা পসিবল হচ্ছে না তার জন্য। জীবনে যেসব পাপগুলো সে নিজ হাতে করেছে সেগুলোরও ক্ষমা সে কখনো পাবে না। এবার এই অন্ধকার জগৎ থেকে বেরিয়ে সবাইকে নিয়ে একটু শান্তিতে বাঁচতে চাইছে। যদিও এটা কোনো সহজ কাজ নয়। এসব পথে কেউ নিজের ইচ্ছায় ঢুকলেও নিজ ইচ্ছায় বের হতে পারে না। হয়তো লাশ হয়ে বের হতে হয়, নয়তো সবসময় এসবের সাথেই থেকে যেতে হয়। তার জীবনের শেষে কি অপেক্ষা করছে তা জানা নেই। যেই জীবনে এত মানুষের জীবন নষ্ট করেছে সে, সেই জীবন তাদের জন্য বিসর্জন দিলেও এই পাপ মোচন হবে না। পিন্টুকে ডেকে বাসায় আনলো নিলয়। রাজ দেখেও কিছু বলল না পিন্টুকে। নিশ্চয়ই নিলয় কারণ ছাড়া আজ সরাসরি এই বাসায় নিয়ে আসেনি। রুশানকেও শান্ত থাকতে বলে রাজ। পিন্টুকে নিলয়ের সিদ্ধান্তের কথা জানিয়ে বলে, শুধু আমি না, তুইও এসব রাস্তা থেকে সরে আসবি। অনেক তো হয়েছে, আর কত? আমরা কেন অন্যদের জীবন নিয়ে এমন খেলা করব? তাদেরও তো জীবন নিয়ে অনেক স্বপ্ন থাকে। পিন্টু কিছু না বুঝলেও নিলয়ের কথায় পুরো ব্যাপারটা বুঝতে পেরে বলে, পথ থেকে উঠে আজ এই জায়গায় দাঁড়ালাম, তাও শুধু সম্ভব হয়েছে আজ আপনার জন্য। সেই জায়গায় আপনার সিদ্ধান্তই আমার কাছে সবার ঊর্ধ্বে। তবে এসব থেকে বেরিয়ে কতক্ষণ বাঁচতে পারবো বলেন? তাদের মাঝে কথাবার্তা শেষ হলে পিন্টুকে পাঠিয়ে দেয় নিলয়। রুমে চুপচাপ বসে আছে সে। রাজ রুশান রুমে এসে বসলো তার সামনে। সাথে নিবিড় তুষারও এসে বসে। রুশান গম্ভীরভাবে জিজ্ঞেস করে, এসব কি হচ্ছে? নিলয় শান্তভাবে বলে, ছোট্ট এই জীবনে অনেক মানুষেরই তো ক্ষতি করেছি, আর কত নিজেকে এমন পাপে জড়িয়ে রাখবো। আর পিন্টু আমার খুব কাছের একজন ছোট ভাই, বলতে গেলে নিজের ভাইয়ের মতোই। তাই সিদ্ধান্ত নিলাম কিছুদিনের মাঝেই সবকিছু ছেড়ে চলে যাব অনেক দূরে। তোদের সাথে হয়তো দেখা হতেও পারে, আবার নাও হতে পারে, সেটা ভাগ্যের উপর নির্ভর করবে। তবে ভালোবাসাটা থাকবে সবসময়। অনেকদিনই তো তোদের সাথে এক ছাদের নিচে কাটিয়েছি। জীবনের কিছু সম্পর্ক আসে অল্প দিনের জন্য, তবে সম্পর্কগুলো আবার হারিয়ে যাওয়ার সময় মনে দাগ কেটে দিয়ে যায়। সবাই নিশ্চুপ হয়ে বসে রইল। পাশ থেকে রাজ শান্ত গলায় বলে, যদি তোরা মন থেকে এসব ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে থাকিস তাহলে কোথাও যাওয়ার প্রয়োজন নেই। তোদের দুজনই আমার হেফাজতে থাকবি। তোদের কাছ অব্দিও কেউ যেতে পারবে না, ক্ষতি তো দূরের কথা। রাজের কথায় একটা মৃদু হাসি দেয় নিলয়। তারপর স্বাভাবিক হয়ে বলে, এই নিলয় জীবনে তার বাবার কাছেও মাথা নত করেনি। ছোটবেলা থেকেই সবসময় মাথা উঁচু করেই বাঁচতে শিখেছে সে। প্রয়োজনে নিজেকে শেষ করে দিবে, তবুও অন্যের কাছে হাত পাতবে না কখনো। আমার নিজেরটা আমি নিজেই দেখে নিব। চেটে 10 দিন বাঁচাচ্ছে, খেটে একদিন বাঁচাটাই উত্তম।